বিধি ৫৮ অনুসারে প্রায় ১১টা বিধির উপর ভিত্তি করে প্রশ্ন উত্তর কাল আপনি পরিচালনা করেন। আপনি অত্যন্ত সুন্দরভাবেই প্রশ্ন উত্তর কালটা আপনি চালাচ্ছেন। অত্যন্ত আমরা সবার অধিকার রক্ষা হচ্ছে। কিন্তু একটা বিষয় মাননীয় স্পিকার, আজকে মাত্র ৫৮ থেকে ৬৩ মাত্র ৫টা প্রশ্ন উত্থাপিত হয়েছে। আজকে আমাদের প্রায় ৭-৮ জন মেম্বার আমরা মনে করেছিলাম যে আপনি আস্তে আস্তে একটাতে যদি ২ মিনিট করেও হয় তাহলে ১ ঘন্টার মধ্যে প্রায় ২০টা না প্রায় ২৫টা পর্যন্ত প্রশ্ন উত্তর কাল চলতে পারে। এই জন্য আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, প্রশ্ন উত্তর কালটা আমাদের পার্লামেন্ট মেম্বারদের প্রশ্ন উত্থাপন এবং মাননীয় মন্ত্রীদের উত্তরে এই ব্যাপারে যদি আপনি একটু কন্ট্রোল করেন তাহলে আমাদের সবার স্বার্থটা রক্ষা হয়। আরেকটা হলো ২ নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে প্রশ্ন উত্তর আমরা যা করেছি এইগুলা যদি কমপক্ষে আপনার পক্ষ থেকে একটা দিয়ে বলা হয় যে অন্যান্য প্রশ্নগুলো উত্থাপিত হলো বলে গণ্য হলো, এই বিষয়টা যদি বলেন তাহলে আমাদের প্রশ্নগুলা প্রেসে যায়, পত্রিকায় উঠে এবং জাতি জানতে পারে আমরা কি প্রশ্ন করলাম আর মাননীয় মন্ত্রী মহোদয়রা কি উত্তর দিচ্ছে, সেটা তো এখানে লিখিত আছে। এই জন্য আমি ৫৮ বিধিতে ১১টা যে বিধি আছে সেই অনুসারে আপনি অত্যন্ত অভিজ্ঞতার সহিত এবং অত্যন্ত সুন্দর করে প্রশ্নোত্তরকাল চালাচ্ছেন এবং এই ব্যাপারে বিধিটা যদি আপনি সেইখানে আমার মনে হয় এই বিধির যদি ফলো করেন তাহলে আরো অনেক বেশি প্রশ্ন আমরা উত্তরকালীন উত্তরও পাবো, তারপরে আমাদের এই সব মেম্বারদের আমার অধিকারটা রক্ষা হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত পুরানা পার্লামেন্টারিয়ান, ওনাদের কথাবার্তা অত্যন্ত সুন্দর, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখেন একরকম, কিন্তু তার পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার মহোদয়, আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, যেটা আইনমন্ত্রী জবাব দেবেন সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্যটা আমরা সবাই অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেই বক্তব্যটা রাখেন এটা দুইজনের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এই জন্য আমি আপনার একটা রুলিং দাবি করছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে রিলিভেন্ট অনুসারেই আপনি পারমিশন দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই পয়েন্ট অফ অর্ডার আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টা হলো প্রশ্নোত্তর পূর্ব আমাদের সময় থাকে ১ ঘন্টা। এখন অনেক সময় দেখা যায় মাননীয় সংসদ সদস্য যারা আছেন প্রশ্ন করার পরে যখন মাননীয় মন্ত্রী উত্তর দেন, উত্তরটা সরাসরি না নিয়ে অনেক ইরিলিভেন্ট প্রসঙ্গ নিয়ে আসেন সম্পূরক প্রশ্নে। তারপরে যখন অন্য একজনকে সম্পূরক প্রশ্ন করার অনুমতি দেয়া হয় তিনিও তখন দেখা যায় ওই মূল প্রশ্ন থেকে এড়িয়ে অনেক ইরিলিভেন্ট স্টেটমেন্ট দেয়া হয়, যে কারণে সময় ক্ষেপণ হয়। আমি যদি সম্পূরক প্রশ্নের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট থাকি তখন মাননীয় সদস্য হিসাবে আপনারাই তখন হাউসে বলেন যে আমাদের একটা সম্পূরক প্রশ্ন আছে। তো উইল ট্রাই টু ব্যালেন্স দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ। আর বসেন। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা তুলেছেন আমার মনে হয় এটা ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সদয়ভাবে বিবেচনা করে তারা সেইভাবেই কার্যকর পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ। এই মাননীয় সদস্য, আমাদের কিন্তু আর ১ ঘন্টা সময় আছে, অনেক পার্লামেন্টারিয়ান মাননীয় সদস্য অপেক্ষা করছেন। ও মাননীয় বিরোধী দলের নেতা, আমি দুঃখিত, আমি খেয়াল করতে পারিনি। মাননীয় স্পিকার, আমার ছোট্ট বিনয়, বড় কিছু না। আমাদের একজন সিনিয়র মানুষ, আমি লক্ষ্য করলাম প্রায় ২ ঘন্টা উনি কম বেশ দাঁড়াইছেন একটা পয়েন্ট অফ অর্ডারে কথা বলার জন্য। আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি যে ওনাকে একটু সময় দিবেন? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তাইফুল আলম, ঢাকা ১২। বাট সাইফুল আলম, আমি দুঃখিত নামটা, সাইফুল আলম, ঢাকা ১২। জি মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার ঢাকা ১২ আসনের সমস্ত ভাই বোন
এবং ছোট ছোট বাচ্চারা যারা সবসময় আমাকে ঘিরে থাকতো ইলেকশনের সময়, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গতকালকে আমাদের মাননীয় সড়ক মন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ঈদ যাত্রার ষষ্ঠী ছিল। তো ঈদ যাত্রার ষষ্ঠীটা একটু আমি আপনাদের সামনে বলতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের আর বিআরটি এর রিপোর্ট অনুযায়ী এই ঈদ যাত্রায় 170 জন মারা গেছে, আর হলো যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 370 জন। এরপরে আমরা দেখলাম যে দৌলতদিয়া একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। এখন আমাদের সড়ক মন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী বললেন যে ষষ্ঠী যাত্রা ছিল। তখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? এবং মাননীয় স্পিকার, আরো কথা আছে। এবং এই যে দৌলতদিয়ায় এত মর্মান্তিক ভাবে লোক মারা গেল, সেখানে সড়ক মন্ত্রী গেলেন না, মাননীয় সদস্য দয়া করে এই ব্যাপারে আপনি একটা নোটিশ প্রদান করতে পারেন বিধি অনুসারে। মৃত্যুবরণ যারা করেছে তাদেরকে মাত্র 25,000 টাকা, জীবনের মূল্য ধরা হইল 25,000 টাকা, আর আহতের জন্য 15,000 টাকা। মাননীয় সদস্য আপনি একটা কয়েক সেকেন্ড আপনি নোটিশ প্রদান করতে পারেন, তারপরে আমরা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। কয়েক সেকেন্ড আমি চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে এইরকম একটি কন্ট্রাক্টরি উনি বিবৃতি দিলেন, কারণ সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে, আমরা যে ওয়েস্টমিনিস্টার ফলো করি, ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন। তিনি এরকম কোনো চিন্তা করবেন কিনা? তিনি কোন চিন্তা করবেন কিনা? মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। এই যে দুই পক্ষ থেকে যেভাবে আপনারা একজন হাত তুলেন, পরে আবার বলেন যে আমরা এই সুযোগ পাচ্ছি না। আপনার 30 সেকেন্ড সময়। রাখতে হবে যে কথা শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন, এটা আমরা সরকারি দল, আমরা ওনাদেরকে সুযোগ অবশ্যই দিব, কিন্তু আমাদের সরকার সম্বন্ধে এবং দুইজন মন্ত্রীর সম্বন্ধে যে কথাটা বলেছেন সেটা সংসদে রেকর্ড রাখতে হবে, এটা নিয়ম। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। শাহজাহান চৌধুরী আমার সহকর্মী, অনেকদিন আমরা একই সাথে কাজ করেছি, কিন্তু দুঃখের বিষয় উনি প্রশ্ন নিয়ে কথা বলেছেন, ভালো বলেছেন। আমাদের মহাসচিব মহোদয় টেবিল থাপড়িয়ে ওনাকে স্বাগত জানিয়েছে, কিন্তু উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রীর সম্বন্ধে যে কথা বলেছেন, দুইজনের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দলের নেতৃত্বে, এমন নেতার আদর্শে গঠিত, সেই দলে কোনো বিভাজন নাই, এবং যাদেরকে এখানে মন্ত্রিত্বে দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, এদের মধ্যে কোনো বিভাজন নাই। তাই এটা রেকর্ড থাকা দরকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। এ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। গতদিন মাত্র 2 মিনিট সময় পেয়েছিলাম, আপনাকে ধন্যবাদ দেবার সুযোগ পাইনি। তাই আজকে আমি এবং আমার মৌলভীবাজার 2 আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে গতকালকে যে আমাদের পার্লামেন্ট সেশনের শেষ যে সেশন হয়েছে সেটা আমি খুব উপলব্ধি করেছি, আমি খুব উপভোগ করেছি। কারণ পার্লামেন্টে একটু বাদ বিতঙ্গতা হবে, একটু উত্তেজনা হবে, এটাই সংসদীয় রীতি বলে আমি মনে করি, এবং এরপরে আমরা সবাই নীতিমালার মধ্যে চলে এসেছি। আমি এই জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার এলাকার সর্বস্তরের জনসাধারণকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন, বিশেষ করে চা শ্রমিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই। এই কুলাউড়ার মৌলভীবাজার আসনে বিএনপির প্রার্থী হিসাবে
আমি সর্বপ্রথম বিজয় লাভ করে এই মহান সংসদে আসতে পেরেছি। এই মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে 3টি আসনে বিভিন্ন সরকারের আমলে দায়িত্ববান অভিভাবকরা ছিলেন, যার কারণে এই তাদের এলাকাতে উন্নয়ন হয়েছে কিছুটা হলেও, কিন্তু আমার এলাকা সম্পূর্ণভাবে উন্নয়ন বঞ্চিত। একটা সুখের কথা বলি, আমার এলাকায় 2 জন এমপি আমি নির্বাচিত হয়েছি কুলাউড়া থেকে, এবং আমাদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের বাড়িও আমার এলাকায়। আমি আশা করব আমার এলাকার উন্নয়নের জন্য আমি ওনার সাহায্য সহযোগিতা পাবো ইনশাল্লাহ, আমি সেই আশা পোষণ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি 2টো জিনিস বলতে চাই। আমাদের চা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার। শ্রীমঙ্গলের পরেই চা বাগানের সংখ্যায় কুলাউড়ায় অবস্থান। এই চা বাগানের শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, অথচ তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার আজও নিশ্চিত হয়নি। পাশাপাশি মণিপুরী ও খাসি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমি বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলে সকালবেলা 1 কাপ চা পান করে আসি। এই চা উৎপাদন করতে যারা অগণিত পরিশ্রম করে তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমি তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্বাস্থ্যসেবার দুর্দশা, সেটা আমি আগে উল্লেখ করেছি। হাকালুকি হাওর সংরক্ষণ ও পর্যটন উন্নয়ন। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওর কুলাউড়ার প্রাণ। শীতকালে হাজারো পাখির আগমনে এটি পরিণত হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে, কিন্তু অপরিকল্পিত দখল, অতিরিক্ত মৎস্য আরোহণ এবং পরিবেশ দূষণে এই হাওরের জৈব বৈচিত্র্য আজ হুমকির মুখে। আমি দাবি করছি হাকালুকিতে আন্তর্জাতিক ইকো ট্যুরিজম গন্তব্য হিসাবে গড়ে তুলতে একটি সম্মিলিত মহাপরিকল্পনা গ্রহণ করা হোক। যোগাযোগ ও অবকাঠামো। কুলাউড়া রেল স্টেশন এই অঞ্চলের ঐতিহ্যবাহী যোগাযোগ কেন্দ্র, কিন্তু রেলওয়ে লাইনের জরাজীর্ণ অবস্থা, অপর্যাপ্ত সড়ক যোগাযোগ এবং সেতু সংকট এই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আমাদের এলাকায় যতগুলা ট্রেন আছে প্রত্যেকটি ট্রেনের বগি অত্যন্ত পুরাতন, ইঞ্জিন অত্যন্ত পুরাতন। সম্প্রতি ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় রেলওয়ে অবকাঠামো ভঙ্গুর অবস্থায় জীবন্ত প্রমাণ। আমি দাবি করছি কুলাউড়া রেল জংশনকে আধুনিকায়ন এবং উপজেলার অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক সংস্কারের বিশেষ বরাদ্দ দেওয়া হোক। শিক্ষা ও কর্মসংস্থান। কুলাউড়ায় শিক্ষার হার মাত্র 51.9%, জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। 218টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মানসম্পন্ন শিক্ষার সুযোগ সীমিত। বরম চালে তেল ও গ্যাস সম্পদ এবং খনিজ সম্পদকে ব্যবহার করে এই অঞ্চলে শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ। ধন্যবাদ। এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবেন পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার সময় 5 মিনিট। আমার তো 8 মিনিট ছিল, আমি যতটুকু জানি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আমার প্রিয় পটুয়াখালী 112 বাউফল 2 আসনের যারা নির্যাতন, নির্মম এবং হামলা মামলার শিকার হয়েও ভয়কে জয় করে ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দিয়ে তারা আমাকে বিজয় করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলি তখন আমাদেরকে এটা ভাবতে হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে আবার বিগত 17 বছরের কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। কিন্তু আমাদেরকে এটা ভাবতে হচ্ছে
আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কথা বলার সময় শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল, আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে ৭২-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়েই আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের, আমরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা খুব লজ্জিত হই মাননীয় স্পিকার, আমাদের এই বর্তমান সময়ে আমরা যদি এটা খেয়াল করি যে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নতুন করে এখন যে গণভোটের যে আজকে ন্যায্যতা অন্যায্যতা, সাংবিধানিক পৃষ্ঠা, লাইন, অক্ষর, দাড়িকমা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যদি সেটা হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি 350 মামলা নিয়ে 7 মাসের ব্যবধানে, আপনিও আমার 2-1টা মামলাতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, সেটা এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। আমার 350 মামলা জামিন করতে 7 মাস সময় লেগেছে, আমার বের হতে সময় লেগেছে 4.5 বছর। আমি সেই 4.5 বছরে 3 বার রিয়ারেস্ট হয়ে 2 বার গুম হয়েছি। আমি তখন ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই। শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল, সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো লড়ে না। সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যেই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের চেয়ে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে উঠে এই গণভোটকে তারা কার্যকর করতে। ধন্যবাদ, আপনি 1 মিনিট পেয়েছেন। স্পিকার, আমি পরিষ্কার এই কথাটা এই জন্য বলছি, আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআইর কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই 72-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে
এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। আমি আমার প্রিয় বাউফলের মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই। যেই বাউফলবাসী আমার দাবি আদায়ের জন্য, আমার এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য এখানে দিয়েছে, আমি সেই অধিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য SK আজিজুল বারী হেলাল। আপনার সময় ৭ মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আজকে প্রেসিডেন্টের ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে আসলে প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতেই হয়, কারণ দেরিতে হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে গত ১৭ বছর আমরা ফ্যাসিবাদী কবলে নিপতিত ছিলাম। দেশের মানুষকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, টাকা পাচার করা হয়েছিল, লুট করা হয়েছিল, এই সব শেষ পর্যন্ত তিনি স্বীকার করেছেন। এই জন্য আমরা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়। আমি আরো বলতে চাই, ইতিহাসের কাল পর্বে যে সমস্ত গণহত্যা, মানবিক অপরাধ ঘটেছে, তারাও যদি এই ভুলটা স্বীকার করত, তাহলে আজকে ইতিহাসের অনেক অমীমাংসিত প্রশ্নের মীমাংসা হতো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একজন তৃণমূল নেতা থেকে, কর্মী থেকে আজকে স্পিকারের চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। একজন ছাত্র নেতা হিসাবে আপনি একজন ছাত্র নেতা ছিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই যে একজন ছাত্র নেতা আজকে মাননীয় স্পিকারের চেয়ারটি অলঙ্কৃত করছেন। মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলার জন্য আমি একজন রাজনীতিবিদ হিসাবে তার অনেক লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য থাকে যে মহান জাতীয় সংসদে কথা বলবো। সে 2007 সাল থেকে মহান জাতীয় সংসদে কথা বলার জন্য আমি অপেক্ষা করছি। আমার দল বিএনপি 2007 সালে আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু আপনি জানেন যে একটা দেশ বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র 111 নামে যা আপনার খাত রয়েছে, সে অভিশপ্ত 111-এর ফলে আমাদের সেই নির্বাচনটি বন্ধ হয়ে গিয়েছিল। আমারও আর সেই মহান জাতীয় সংসদে কথা বলা হয়নি। এরপরে আমাদের সেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র 111 খাত, সেই অভিশপ্ত 111-এর ফলে এই জাতিকে চারটি অবৈধ জালিয়াতি নির্বাচন সহ্য করতে হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আমাদের বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে আমাদের কাছে বিবেচিত, আমাদের সমস্ত মানুষের কাছে বিবেচিত, তিনি এই গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই কতবার করেছেন দেখেছেন। এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলন, হাসিনা বিরোধী 17 বছরের আন্দোলন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি যে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে দেশবাসীকে, এজন্য দেশবাসী তাকে বিভিন্নভাবে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করেছেন, বিভিন্নভাবে তাদের মনের আকুতি দিয়ে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো দেশ নেত্রী, কখনো আপসীর নেত্রী, কখনো গণতন্ত্রের প্রতিকৃত মাদার অফ ডেমোক্রেসি হিসাবে আমরা তাকে অভিহিত করেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সমস্ত জনগণের হৃদয়কে তারা এক হৃদয় ধারণ করেছিলেন বিধায় আজকে দেশবাসী তাকে দেশ নেত্রী হিসেবে উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি কখনো অন্যায় এবং অসত্যের সাথে আপোষ করেননি বিধায় তাকে সবাই আপসী নেত্রী হিসেবে ডেকেছেন। আজকের এই মহান জাতীয় সংসদে যে গণতন্ত্রের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন, যে গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন করেছিলেন, তিনি সেই ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন। কিন্তু আজকে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ, আমরা সবাই মিলে এখানে যে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, তিনি সেটা দেখে যেতে পারেননি। এজন্য আমাদের অনেক আবেগও আমাদের মধ্যে কাজ করে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আমাদের সরকার মাত্র 1.5 মাসের সরকার। আপনি দেখেছেন যে এবার যে আমাদের ঈদ উৎসব এবং রমজানের সময় এমন কোন ঈদ উৎসব এবং রমজান আপনি গত 55 বছর দেখাতে পারবেন না যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়নি। এবারে একমাত্র তারেক রহমানের নেতৃত্বের সরকার যে আমরা দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রেখেছি। আপনি দেখেছেন বিশ্ব বাজারে তেলের পরিস্থিতি, এই তেলের পরিস্থিতিতে আমাদের সরকার আমাদের জনগণকে
তেলের দাম কিন্তু বৃদ্ধি করতে দেয়নি, জনগণকে ক্রয় ক্ষমতার সহনীয় পর্যায়ে রেখেছে এবং তেলের দাম বৃদ্ধি হয়নি। এবং দেখেছেন এই বিশ্ব পরিস্থিতি, আপনার বিশ্ব পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এজন্য আমাদের সরকার 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। এজন্য আমি সরকারকে ধন্যবাদ দিই এই বিশ্ব পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য। আপনি দেখেছেন এমন কোনো ঈদ নেই যেখানে পোশাক শিল্পে আপনার বিশৃঙ্খলা ঘটে না, বেতন এবং বোনাস দিয়ে। এবার আমাদের সরকার, তারেক রহমানের সরকার, এবার পোশাক শিল্পের প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে সেই ঈদ উৎসব বেতন এবং বোনাস দিয়ে আমাদের ঈদকে এবার স্বস্তির ঈদে পরিণত করেছেন। আপনারা জানেন আমাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে যে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করেছিল, এবারও আমাদের সরকার, তারেক রহমানের সরকার আবারও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে এবং 54টি জেলায় আমাদের খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে কমিটমেন্ট ছিল যে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারকে দিব, আমরা 37,565টি ফ্যামিলি কার্ড দিয়েছি। বিরোধী দলের মাননীয় নেতা বলেছেন ধূর্তর ফ্যামিলি কার্ড। এবার অপেক্ষা করুন, আসছে কৃষক কার্ড। এবার পয়লা বৈশাখে ইনশাল্লাহ তারেক রহমানের সরকার কৃষক কার্ড দিয়ে বাংলাদেশের কৃষিতে উন্নতি করবে। আপনি দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, আপনারা দেখেছেন যে কিভাবে আগে গত 17 বছরে আপনার পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন কোনো রাজনৈতিক হয়রানি মামলা হয় না। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে আসছে, এজন্য আমি বলতে চাই আমার এলাকা রূপসা, তেরোখাদা, দিঘলিয়া এই অঞ্চল ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন। আমার এই ভৈরব নদীর উপরে একটা সেতু নির্মাণ করলে জাতীয় সড়কের সাথে আমাদের এই মহাসড়ক, আমাদের স্থানীয় সড়কটি যোগাযোগ হতে পারে। এবং আমার এলাকায় যে প্রচুর যানজট হয় আপনার সেদের বাজার ফেরিঘাটে, আমি দাবি করব যে আমার রূপসায় যেন আমার ভৈরব নদীর উপরে যেন একটা সেতু নির্মাণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার আরেকটু সময় চাইব যে শিক্ষা খাতে আমাদের সরকার যে শিক্ষা বান্ধব সরকার, দেখেন 3rd ল্যাঙ্গুয়েজ আমরা এবার ইমপ্লিমেন্ট করেছি। যে আমাদের যে বিদেশ থেকে যে রেমিটেন্স গুলো আসে, আমাদের প্রবাসী ভাইরা যে রেমিটেন্স পাঠায়, সেখানে যদি আমরা স্কিল লেবার এবং আমরা যদি ল্যাঙ্গুয়েজটা শিখাতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা আরো অর্জন হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পাশে 1 মিনিট দিয়েছিলাম মাননীয় সদস্য, আর 1 মিনিট আপনাকে দেয়া হলো। ধন্যবাদ। কথা বলতে চাই, জুলাই সনদের ব্যাপারে আমাদের বিরোধী দল যেভাবে কথা বলছে, আমাদের চেয়ে বেশি আন্তরিক জুলাই সনদের ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না। এই জুলাই সনদে সর্বপ্রথম আমরা স্বাক্ষর করেছি। আমাদের আগে আপনারা স্বাক্ষর করেননি, আমাদের পরে জামাত ইসলাম স্বাক্ষর করেছে এবং এলসিপি সবার শেষে স্বাক্ষর করেছে। আপনারা দেখেছেন এই জুলাই সনদের আমাদের যে বইটা আছে, আমরা এর প্রতিটি দাড়ি, কমা, সেমিকোলন আমরা ইমপ্লিমেন্ট করব। তারপরেও বলা হয়, আমি এখন তাই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উপন্যাস জীবিত মৃত উপন্যাসের কাদম্বিনী চরিত্র থেকে বলতে চাই, কাদম্বিনীকে মরিয়ায় প্রমাণ করিতে হয়েছিল, সে প্রথমে মরে নাই। আমাদের আর কত প্রমাণ দেখাতে হবে এই জুলাই সনদের ব্যাপারে? জুলাই সনদের প্রতিটি অক্ষর আইন আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। তারপরেও আমাদের বিরোধী দলের বন্ধুরা এই জুলাই সনদ দিয়ে বারবার কথা বলে। আমরা জুলাই সনদে রয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার সাথে রাজপথে পরিচয় হয়েছিল, আর একজন ছাত্রনেতা হিসেবে আজকে আপনাকে এই ডেপুটি স্পিকার হিসেবে আমাদের ছাত্র নেতাদের মধ্যে থেকে আপনাকে এই সংসদের সকল সদস্যদের
যে আপনাকে নির্বাচিত করেছে, এজন্য আমাদের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি আমার মাদারপুর 3 আসনের জনগণকে। তারা ভোট দিয়ে আমাকে এই সংসদে পাঠিয়েছে কথা বলার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ইরান যুদ্ধ এবার এই ধানের শীষ প্রতীকে নমিনেশন দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন এবং এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার আদর্শের উত্তরাধিকার হিসাবে, একজন কর্মী হিসাবে আমাকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করে গেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে আমাদের সহযোদ্ধা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ গুম হওয়া আমাদের শত শত নেতাকর্মীর পরিবারের প্রতি আজকে আমি সহানুভূতি জানাচ্ছি। শহীদ হওয়া পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের প্রতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে বলতে চাই, যারা গুম হলেন, আমাদের গুম খুনের পরিবারকে তিনি যেভাবে 15টি বছর পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে সাহস জোগে তাদেরকে দেখভাল করেছেন, এখন জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায়, আমাদের সেই পরিবারের সাথে কি সহযোগিতা নিয়ে কিভাবে এই রাষ্ট্র থাকবে। যুদ্ধের ময়দানে এবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। সৌদি আরব চাই, কারণ যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার হয়তো লাশ পেয়েছেন, কবর পেয়েছেন, কিন্তু যে এই সহযোদ্ধা গুম হয়ে আছেন, যেই কর্মী, যেই নেতা গুম হয়ে আছেন, তার পরিবার কি পেল, সে কিভাবে সান্ত্বনা পাবে, তাকে কিভাবে সান্ত্বনা দিব আমরা? সেই জন্য রাষ্ট্রকে এই সকল পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। যদি এই সকল পরিবার হাসে, তাহলে মনে করব এই আন্দোলনের সরকার এবং বর্তমান সরকার হাসবে, বাংলাদেশ হাসবে, হাসবে গণতন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন 31 দফার প্রতিটি জেলায়, প্রতিটি মহানগরে আমরা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামের উল্লেখযোগ্য ছিলেন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নির্বাচন এবং 31 দফার বাংলাদেশের মানুষের প্রতি তার যে প্রতিশ্রুতি ছিলেন, তিনি নির্বাচিত হওয়ার
1 মাসের মধ্যেই সেগুলো পালন করে দেখিয়ে দিলেন যে ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। আজকে যেভাবে ফ্যামিলি কার্ড পেয়েছে, যেভাবে কৃষক তার 10,000 টাকা করে ঋণ মৌকুব হয়েছে, আবার কৃষকের হাতে কৃষক কার্ডও চলে যাবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। আপনার সময় 5 মিনিট। 6 মিনিট তো শুনেছিলাম মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 17 বছর ধরে বাংলাদেশের এক গুমতন্ত্র চলেছে, ফেসিবাদের নির্যাতনতন্ত্র চলেছে এবং এমন এক দুঃশাসন চলেছে যে দুঃশাসনে নামাজ পড়লেও বলা হতো জঙ্গি। সেই রকম একটা ইসলামোফোবিক সিচুয়েশন থেকে আমরা আজকে পার্লামেন্টে দাঁড়াইতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আজকে শরীফ উসমান হাদি সহকারে জুলাই অভ্যুত্থানের সেই 1400 শহীদকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সেই সাথে আমি স্মরণ করতেছি আধিপত্যবাদ বিরোধীর যত শহীদ রয়েছেন, বিশেষ করে এন্টি ইন্ডিয়ান হিজমনির আমাদের সবার পরিচিত বেগম খালেদা জিয়াকে আজকে আমি থাকলে হয়তো আমরা ভালো লাগতো, তাকে আমি স্মরণ করছি, তার জন্য আমি দোয়া করতেছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জেলা থেকে এসেছি, আমার জেলার সামনে বিশেষণ যুক্ত করা হয় দারিদ্রতম জেলা, একটা মঙ্গা পীড়িত জেলা, একটা নদী ভাঙ্গন পীড়িত জেলা। মাননীয় স্পিকার, আমরা অন্য অন্য জেলা থেকে 200 বছর পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমি ওই সব মানুষকে, আমার অঞ্চলের ওই প্রত্যন্ত অঞ্চলের চর যাত্রাপুর, চর গোরখমন্ডল এবং চর বড়াইবাড়ি, চর বিদ্যানন্দ মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যাদের কথা বলার জন্য আজকে আমি পার্লামেন্টে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই 54 বছর ধরে আমার অঞ্চলকে শোষিত, অবহেলিত, বঞ্চিত, বৈষম্য করে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে আমি তাদেরকে শুধু ধন্যবাদ নয়, আমি কিছু আহ্বান জানাতে চাই। মাননীয় স্পিকার, 25 লক্ষ মানুষের এই জেলায় মাত্র সদর হসপিটালে 25 জন ডাক্তার রয়েছে। মাননীয় স্পিকার, কিভাবে সম্ভব 1 লক্ষ মানুষকে একজন ডাক্তার চিকিৎসা দেয়? এই অঞ্চলের মানুষের জন্য ইমিডিয়েটলি আমার একটা মেডিকেল কলেজ দরকার অথবা 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করা দরকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো আইসিইউর কোনো ব্যবস্থা নাই। আমি রিসেন্টলি ঘুরে এসেছি, 130টা শিশু স্ক্যান নামক একটা শিশু ওয়ার্ডে রয়েছে, কোনো ডাক্তার নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আমরা সেই জেলা থেকে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার একটা উপজেলা আছে সংসদীয় আসনে, ফুলবাড়ি উপজেলা। 53 বছর নয়, 55 বছর ধরে একটা ব্রিজের অভাবে আমরা এখানে মাননীয় আমাদের যে ত্রাণমন্ত্রী, সেই লালমনিরহাট দিয়ে ঘুরে 1.5 ঘন্টা ঘুরে আমার সেই উপজেলা যেতে হয়। মাননীয় স্পিকার, সেই বাংটুর ঘাটের মানুষে আমাদের একটা ব্রিজ দাবি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়িয়েছি, আমার অঞ্চলের মানুষের এখনো নদী ভাঙ্গন রয়েছে। প্রতিদিন সকালে শত শত মানুষ আমার বাসায় এসে বলে আমাদের নদী ভাঙ্গন কবে দূর হবে? আমরা 12 মাস ধরে গড়ি, 9 মাস ধরে গড়ি, আর 3 মাস ধরে ভাঙে। এই রকম করে আমাদের এই অঞ্চলের মানুষের বেকারত্ব চলছে। মাননীয় স্পিকার, এই জন্য নদী ভাঙ্গনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, একটা মাত্র ট্রেন আমার অঞ্চলে, সেই ট্রেনের মাত্র 100টা সিট বরাদ্দ। কিভাবে সম্ভব একটা জেলা আমরা এগিয়ে যাবো? মাননীয় স্পিকার, আমরা শুনলাম গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য এই সরকার খুবই স্বচ্ছ, তাহলে কুড়িগ্রামের ব্যাপারে কেন 64 নম্বর অবস্থানে কোনো দেখা হচ্ছে না? মাননীয় স্পিকার, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভুটানের ইকোনমিক জোন নামে যে একটা প্রস্তাবনা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ইকোনমিক জোনটাকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমি শেষ করতে চাই, তার আগে আমি আমাদের সরকারকে কিছু কথা বলতে চাই। 935 খ্রিস্টাব্দে নিজামুল মুলক তার একটা বই লিখেছিলেন,
সিয়াসিয়াতনামা, ওখানে উনি স্পষ্ট করে সরকারকে বার্তা করে বলেছেন শাসককে, আপনি যদি প্রকৃত ন্যায়পরায়ণ শাসক হতে চান আপনাকে নিউট্রাল নিরপেক্ষ হতে হবে এবং আপনার দলের জনগোষ্ঠীকে কন্ট্রোল করতে হবে। মাননীয় স্পিকার, এইটাকে সামনে রেখে আমি 5টা কথা বলতেছি, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। 1 নম্বর, গণতন্ত্র শুধু সংখ্যা নয়, এটা একটা নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিরোধীদের কণ্ঠকে স্পষ্ট বয়ান দেওয়ার সুযোগ করে দেয়া। মাননীয় স্পিকার, 2 নম্বর, বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সীমানায় নয়, অর্থনৈতিক সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব এবং আধিপত্য বিরোধীর একটা কালচার আর বাংলাদেশি কালচার থাকা দরকার। মাননীয় স্পিকার, সর্বশেষ বলতে চাই, প্রতিষ্ঠান যদি না টেকে বাংলাদেশ রাষ্ট্র টিকবে না, সরকার টিকবে হয়তো। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতার জন্যই এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, এই রিফর্মটাকে, মিশনটাকে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং আমি চাই আপনারা এই জুলাই সনদের স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন এলাকায় যাই মাননীয় স্পিকার, খুবই কষ্ট লাগে। আপনি আমাদের অভিভাবক, আপনারা দেখেন একজন চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে, একজন উপজেলা চেয়ারম্যানের একটা বসার জায়গা আছে। আমি তাদের বিরোধিতা করতেছি না, একটা জেলা চেয়ারম্যানের বসার জায়গা আছে। মাননীয় স্পিকার, আমরা সংসদ সদস্য কোনো বসার জায়গা নাই। মাননীয় স্পিকার, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না বলে দিলাম, কিন্তু আমরা দেখেন একজন এসিল্যান্ডেরও, আমি তার বিরোধী, এসিল্যান্ডেরও একটা গাড়ি আছে। আমরা সংসদ সদস্যরা আমাদের কি আছে আসলে? মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের অঞ্চলে গিয়ে দাঁড়িয়ে আমরা যদি পলিসি মেকিং করার জন্য একটা পিও না পাই, তাহলে আমরা কিভাবে গবেষণা করে আমার অঞ্চলের মানুষের দুর্দশার কথা বলবো? একটা বসার জায়গা তো মাননীয় স্পিকার একটা ছোটখাটো ব্যবস্থা করেন, আপনার মাধ্যমে এটা একটা দেখা দরকার। এইভাবে আমরা যা অনাথের মতো মনে হয় ঘুরে বেড়াচ্ছি। মাননীয় স্পিকার, এটা আমাদের সংসদের সব সদস্যদের চাওয়া, আমার বিশ্বাস এই বিষয়টা আপনি দেখবেন। আমার বিশ্বাস আপনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের দাবিটাকে আপনারা দেখভাল করবেন। আপনাকে শেষ করে এই কথা বলে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সংখ্যা। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার সময় 6 মিনিট। মোহাম্মদ শহীদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই সার্বভৌম মহান সংসদে এসে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি একজন নতুন পার্লামেন্টারিয়ান হিসেবে প্রথমবারের মতো এই সংসদে, মহান সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি বা আপনি দিয়েছেন। আপনাকে আন্তরিক অভিবাদন জানাই এই কারণে যে আপনার কঠোর সংগ্রাম এবং জীবন সংগ্রামের ইতিহাস আমরা কম বেশি জেনেছি, দেখেছি। 80-র দশকের শেষ দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিস্ময়কর জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঝাঁকে ঝাঁকে তরুণ, যুবক, ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে সামিল হয়েছিল। আপনিও সেই কাফেলার একজন এবং আজকের এই সংসদে আমি অনেককেই দেখছি যে সেই কাফেলা থেকে উঠে আসা নেতৃত্ব এই সংসদ, মহান সংসদকে মহিমান্বিত করছেন। মাননীয় স্পিকার, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনি আমাদের সহপাঠী, সতীর্থ এবং সহযোদ্ধা ছিলেন। আপনি নেতৃত্বের গুণাবলীতে, আপনার একাডেমিক জীবনে এবং আপনার পেশাগত জীবনে সর্বক্ষেত্রে আপনি সাফল্যের ভূমিকা রেখেছেন এবং সে কারণে আজকের মাননীয় সংসদ নেতা এবং এই মহান সংসদ আপনাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দিয়েছে। এই কারণে আমি এই মহান সংসদকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় সদস্য, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। মাননীয় স্পিকার, আমি ফরিদপুর 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য। 3টি উপজেলা, 25টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত। আমার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের যিনি সংসদ নেতা, তিনি আমাকে আমার নিজের নির্বাচনী জন্মস্থান থেকে সরিয়ে আমার পার্শ্ববর্তী এই এলাকায় আমাকে স্থানান্তর করেছিলেন, কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে। আমি তখন খুব মন খারাপ করলেও পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি এবং আমি ভেবেছি যে তার তৎকালীন সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী ছিল। আমি সেই এলাকায় কাজ করে সেই এলাকার মানুষ আমাকে যে অপরিসীম ভালোবাসা দিয়েছে, আমাকে যে আস্থায় নিয়েছে, আমাকে যে আপন করেছে,
সেই কারণে আমি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহান সংসদের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে দুইটি নদী পদ্মা এবং আড়িয়াল খাঁ, 5টি ইউনিয়ন আমার বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে 76 কিলোমিটার দৈর্ঘ্য এবং 68 কিলোমিটার প্রস্থ একটি নির্বাচনী এলাকা। অনেক গ্রামীণ অবকাঠামো বিগত সরকারের অনেক ছেলে ভুলানো গল্প, উন্নয়নের জোয়ার এবং উন্নয়নের দুধ মধুর যে গল্প আমরা শুনেছি, কিন্তু গ্রাম বাংলার প্রকৃত চিত্র যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন যে উন্নয়নের নামে এখানে যা হয়েছে তা শুধুমাত্র ছেলে ভুলানো গল্প ছাড়া আর কিছুই নয়। গ্রামীণ জনপদের অবস্থা খুবই খারাপ। আমার সবচাইতে বড় উপজেলা ভাঙ্গা উপজেলা, এই উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে গঠিত, মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। অনেকেই হাসপাতালের কথা বলেছেন। 2003 সালে 30 শয্যা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 50 শয্যায় উন্নীত করেছিলেন। আমার এলাকার মানুষের দাবি, প্রত্যেক দিন এই হাসপাতালের বারান্দায় করিডোরে 100-150 রোগী থাকে। এলাকার মানুষের দাবি, প্রতিদিন আউটডোরে 1000-এর উপর মানুষ সেবা নিয়ে থাকে। আমার এলাকার মানুষের দাবি, এই এলাকার হাসপাতালটি 50 শয্যা থেকে অবশ্যই 100 শয্যায় উন্নীত করবার প্রয়োজন রয়েছে। আমার এলাকায় 2টি বিভাগের 21টি জেলার প্রবেশদ্বার ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। সেই জন্য আমার এলাকা দিয়ে হাইওয়ে চলে গেছে, বরিশাল ফরিদপুর যে হাইওয়ে, খুলনা হাইওয়ে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এখানে বেঘরে মানুষ মারা যাচ্ছে। আমার এলাকার মানুষের দাবি, সেখানে একটি আধুনিক ট্রমা সেন্টার তাদের প্রাণের দাবি। তাহলে তাৎক্ষণিক চিকিৎসা পেলে অনেক মানুষের জীবন রক্ষা হতে পারে। আমার এলাকা নদী ভাঙন কবলিত এলাকা, এই এলাকার 6টি ইউনিয়ন প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। সেই জন্য আমার এলাকার মানুষের, এই সহায় সম্বলহীন মানুষের জন্য আমি দাবি করি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্থায়ীভাবে যাতে নদীর বাঁধ তৈরি করা যায় এবং মানুষকে যাতে রক্ষা করা যায়। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বন্ধু গতকাল সংসদে একজন বক্তব্য রেখেছেন, আজকে একজন বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে। আমাদের বক্তব্য জুলাই সনদ নিয়ে স্পষ্ট। আমরা নির্বাচনের আগেও যা বলেছি, এখনো তাই বলছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল, জাতিকে সামনে রেখে। আমরা জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের দায়বদ্ধতা জুলাই সনদের প্রতি, এবং এই জুলাই সনদ আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য হয়েছিল, কিন্তু জুলাই সনদের নামে আপনি সংবিধান সংস্কার আদেশ চাপিয়ে দিতে চাইলে সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। আর সেটা যদিও করতে চায়, আপনারা সংবিধান মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, সেটা আগের আমলে হলেও হতে পারে, কিন্তু এখন একটা গণতান্ত্রিক সংসদ হয়েছে, গণমানুষের নির্বাচনের মাধ্যমে হয়েছে। আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি, এই সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং এই সংসদের সংস্কার আপনিও চান, আমিও চাই। এই সংসদের মাধ্যমে সংস্কার হলে এই সংসদের মাধ্যমে হোক, সেটাই গণমানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, বারবার বলা হয়েছে, নির্বাচনের আগেও বলা হয়েছে, আমরা সংস্কার বিরোধী, আমরা সংস্কার চাই না, আমরা জুলাই বিরোধী। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট একটু থামুন, মাননীয় সদস্য একটু থামুন। আমাদের টাইম ফ্রেম খুব কনস্ট্রেইন, তারপরে আপনাকে 2 মিনিট সময় বরাদ্দ দেওয়া হলো। আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপি কে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, বলা হয় জুলাই অগাস্ট অভ্যুত্থান 1 মাসের অভ্যুত্থান। জুন মাসে শুরু হয়েছে, আপেল গাছের মতো আপেল গাছ লাগিয়েছি, আর অগাস্ট মাসে সেটা আপেল গাছে ফল ধরেছে, পেরেছি, খেয়েছি। বিষয়টা তা নয় মোটেও। দীর্ঘ 17 বছর অনেক অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অর্জিত হয়েছে। আমরা কখনো আমাদের বিরোধী দলের অবদানকে খাটো করে দেখি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তারা কথায় কথায় এও বলে বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি ক্ষমতার আসার আগেই এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে নাকি মানুষ পতন চায়। অথচ এই বাংলাদেশের মানুষ 51% ভোট দিয়ে বাংলাদেশের আজকের এই সংসদ নির্বাচিত করেছে, বিএনপি কে নির্বাচিত করেছে। আমরা কখনো আমাদের আত্মত্যাগের কথা বলি না,
বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ করেছেন, একদিকে তার মৃত্যু আর একদিকে তার অবৈধ ফ্যাসিবাদী শাসন, ফ্যাসিবাদী শাসনকে বেগম খালেদা জিয়া মেনে নেন নাই। ষড়যন্ত্র, আমরা নাকি গাদ্দার বেঈমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি কে মাইনাস করবার জন্য। অন 11 থেকে তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপি কে নিশ্চিহ্ন করে দেবার জন্য। অন 11 এর ষড়যন্ত্র, 96 সালের বেঈমানি, 86 সালের বেঈমানি, এই ইতিহাস আমরা সংসদে বলতে চাই না। মাননীয় স্পিকার, এই যে 24 সালের 29 আগস্ট আমরা যখন পন্টলে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছিলাম, তখন আমাদের প্রিয় বন্ধুরা যারা আজকে আমাদেরকে গাদ্দার আর বেঈমান বলে, তারা সেদিন ফকিরাপুলে সন্ধ্যার আগে, মাগরিব আসরের নামাজের আগে শান্তিপূর্ণ সমাবেশ করে তারা চলে গিয়েছিল। সুতরাং বেঈমানের ইতিহাস বিএনপি নাই, বিএনপি গণমানুষের। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য তাহমিনা রুশদির। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই জাতীয় সংসদে সদস্য মনোনীত হতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আজকে এই সংসদে আসার সুযোগ দিয়েছেন। আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলনে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ওনার জীবনকে উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আমার নির্বাচনী এলাকা সিলেট 2, বিশ্বনাথ এবং উসমানীনগরের সর্বস্তরের জনগণ, ভোটারদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করেছেন। আমি স্মরণ করতে চাই ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের, বীর শহীদদের এবং বিগত 17 বছরের ফ্যাসিস্ট আন্দোলনে ইলিয়াস আলী সহ সকল গুম এবং খুন হওয়া সেই সব নেতাদের, জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের আমি স্মরণ করতে চাই উসমান হাদিকে। মাননীয় স্পিকার, আজকে 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট এলাকা থেকে সম্ভবত আমি প্রথম নারী সংসদ সদস্য হিসাবে এই সংসদে আসতে পেরেছি। এর পিছনে একটি প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হলো আমার স্বামী এম ইলিয়াস আলী সিলেট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। উনার নির্বাচনী এলাকায় উনি বিশ্বনাথ উসমানীনগরের এই সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার 2012 সালের 17 এপ্রিল ওর গাড়ি চালক
আনসার আলী সহ তাকে গুম করে। তার আধিপত্যবাদের বিরুদ্ধে তার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে এবং এই গুমের শিকার আরো অনেক পরিবার রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল জনগণ এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সকলের একটি প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী কি কোনো খবর জানেন কিনা? মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আমার মতো আরো গুম হওয়া দিনার, জুনেদ, আনসার আলী এবং সুমন, পারভেজ সহ আরো যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি 1 বছরেরও বেশি সময়, প্রায় 1.5 বছরের কাছাকাছি। আমরা এখনো জানি না আমাদের স্বজন কোথায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি, তাদের গুমের সাথে যারা জড়িত তাদের বিচার এবং যে গুম পরিবার রয়েছে সেই সকল পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং গুমের সাথে যারা জড়িত তাদের বিচার এবং এই গুমের যারা পরিবার আছেন, গুম ব্যক্তির পরিবার, সেই পরিবারদের আর্থিক জটিলতা নিরসন করে তাদের পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে তাদের বিচার প্রক্রিয়া এবং এই যে আমরা যদিও সকলেই বিশ্বাস করি যে জুলাই আন্দোলন শুধুমাত্র 1 মাসের আন্দোলন ছিল না, সেটি বিগত 17 বছরের একটি আন্দোলন ছিল। সেই 17 বছরের যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকেও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। আরো 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। 1 মিনিট।1 মিনিট। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে উনি বিগত 17 বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার বাস্তবায়নের জন্য উনি ওনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এদেশ থেকে গুম খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব SM জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই সার্বভৌম মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার 6 মিনিট সময় বরাদ্দ। 6 এই মিনিট। মহান সংসদে আপনি সর্বসম্মতিক্রমে মাননীয় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,
বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি বাংলাদেশের মানুষের সাথে সব সময় দাঁড়িয়েছিলেন, গণতন্ত্রের আপসী নেত্রী, যিনি কখনো ফেসিবাদের সাথে আপোষ করেন নাই শত নির্যাতনের মধ্যে থেকেও, সেই প্রিয় নেত্রীকে আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতা কর্মীরা জীবন দিয়েছেন এবং অপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সমস্ত নেতা কর্মীরা জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এখনো গুম অবস্থায় রয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় মাননীয় স্পিকার, আজকের এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি অনেক সহযোগিতা করেছেন রাজপথে যখন আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আপনি যখন মামলায় ফেসিবাদ সরকারের মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, আপনি তখন সাহায্যের হাত বাড়িয়েছেন। অমান্য আজকের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে যাওয়ার জন্য। আমার পরিবার থেকে আপনার কাছে গিয়েছেন, আপনি কারাগার থেকে মুক্ত করেছেন বারবার, একবার নয় অসংখ্যবার আপনি কারাগার থেকে মুক্ত করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সকল মানুষের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, রাজনীতি করতে এসেছি, রাজনীতি করতে এসে পর্যালোচনা করে দেখেছি যে আমাদের সমাজে মাত্র 5% মানুষ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু গোপালগঞ্জে প্রায় 20 লক্ষ মানুষ বসবাস করে। এই গোপালগঞ্জের সকল মানুষ কিন্তু ফেসিবাদের দোসর ছিল না, গোপালগঞ্জের সাধারণ মানুষ ফেসিবাদের সাথে ছিল না। কিন্তু আজকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদেরকে নানানভাবে বৈষম্যতার মধ্যে রাখা হয়। কিন্তু আমি বিশ্বাস করি গোপালগঞ্জের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশ্বাস করে আপনার প্রতি আস্থা রেখেছে গোপালগঞ্জের মানুষ। আমি আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের 95% সাধারণ মানুষ যেন বৈষম্যের শিকার না হয়, তারা যেন বাংলাদেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যেন বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে অনেকে বন্ধু যারা আছেন রাজনীতি করেন বলেন গোপালগঞ্জে গত 17 বছরে অনেক উন্নয়ন হয়েছে। আমি দ্বিমত পোষণ করি। গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে, বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে বড় বড় ইমারত নির্মাণ হয়েছে, সেগুলো দুর্নীতির নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা থেকে অন্য কোনো উন্নয়ন সেখানে হয় নাই। আজকে আপনাদের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের উন্নয়নের ব্যাপারে আপনি যেভাবে অতীতে আমাদেরকে সাহায্য করেছেন কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য, আগামী দিনেও আপনি গোপালগঞ্জের মানুষের প্রতি সুদৃষ্টি রাখবেন। মাননীয় স্পিকার, গোপালগঞ্জ একটি বিশেষ পরিবার সব সময় নিয়ন্ত্রণ করত এবং এই পরিবারের মধ্যে অনেক সম্রাজ্ঞী ছিল, বড় রানী মহারানী ছিল। তারা এই গোপালগঞ্জের দুর্নীতির যে অভয়ারণ্যে পরিণত করেছিল। আজকে বড় বড় দুর্নীতিবাজরা হয়তো গোপালগঞ্জ থেকে পালিয়ে গিয়েছে,
কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গিয়েছে। তাদের ব্যাপারে যখন দুর্নীতি দমন কমিশনে গোপালগঞ্জ থেকে মামলার জন্য নথি পাঠানো হয়, মামলার অনুমতি কিন্তু দুদক থেকে দেওয়া হয় না। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রকৃতপক্ষে বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেজন্য আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে এই দাবি করছি। আমি মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, অনেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিরোধী দলের সম্মানিত সদস্যরা বক্তব্য রেখেছেন। আজকে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সব থেকে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে আমাদের। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। জনাব কামরুজ্জামান কামরুল, আপনাকে ধন্যবাদ। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার এই মাসে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার ঘোষণার মধ্যে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছি। আমি সেই মহান নেতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্বাধীনতার এই মাসে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। আমি স্মরণ করছি মাতৃতুল্য দেশমাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে শত নির্যাতনের পরেও গণতন্ত্রের জন্য আপোষ করেননি। আজ তিনি আমাদের মধ্যে নেই। আমি মহান রাব্বুল আলামিনের কাছে ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার আগে আমি একটা ধন্যবাদ দিতে চাই আমাদের বিরোধী দলীয় নেতাকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিলেন উনি হচ্ছেন আন্দোলনের প্রধান নায়ক, যিনি সত্য কথাটা স্বীকার করেছিলেন। সেজন্য ওনাকে আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত আমার মনে হয়। মাননীয় স্পিকার, আমার আসনটি হচ্ছে সুনামগঞ্জ 1, 4টি উপজেলা নিয়ে ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর। এই আসন বাংলাদেশের একদম এক প্রান্তে, মেঘালয়ের পাদদেশে আমার এই আসনটি। মাননীয় স্পিকার, আমি বিগত কয়েকদিন আগে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমার এই আসনটি ঘুরে এসেছেন। আমাদের এই হাওর বেষ্টিত অঞ্চল, যেখানে আমার প্রায় 150টা হাওরই আছে, যেখানে আমাদের এই সুনামগঞ্জ জেলা থেকে 5,000 কোটি টাকার ধান আমরা উৎপাদন করি। এর মধ্যে অন্যতম হচ্ছে সুনামগঞ্জ 1 আসন। মাননীয় স্পিকার, আমি আমার প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমার এই আসনে অনেক বেড়িবাঁধ আছে যেটির জন্য প্রতি বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে হয়, যেটির জন্য সারা বছরেই আমাদের কাজ করতে হয়। আমরা পিআইসির মাধ্যমে কাজ করি। মাননীয় স্পিকার, দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের অনেক কাজ 70% হয়েছে, 80% হয়েছে, কিন্তু আমরা আমাদের পিআইসিদেরকে টাকা দিতে পারছি 30%, 40%। এটা প্রত্যেক বছরই হচ্ছে। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা, মাননীয় স্পিকার, আমরা পিআইসি পাবো না। আমাদের এই হাওর বাঁধের জন্য মাটিটাও আমরা পাচ্ছি না। এটা নিয়ে প্রতি বছর আমাদের দুর্ভোগ পাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের 90% মানুষ হচ্ছে কৃষক। আমাদের এই হাওরগুলিতে অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানিতে অনেক জমি তলেই যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক নদী আছে, নব্যতা হারিয়েছে। এই নদীকে খনন করার জন্য মাননীয় স্পিকার, আমার এই আসনটিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি আমার
মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় স্পিকার, আমার এই সুনামগঞ্জ এক বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত। আমাদের মাননীয় অনেক এমপি মহোদয়রা বলেন আমরা অনুন্নত, আমার আসন অবহেলিত। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার এই আসন বাংলাদেশের মাঝে সবচেয়ে অবহেলিত। এটা যে কোনো টিম পাঠিয়ে যদি দেখেন তাহলেও প্রমাণ হবে। মাননীয় স্পিকার, আমার কোনো পাকা রাস্তা নেই, আমার কোনো ইউনিয়ন, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, আমার এখানে রাস্তা নাই বললেই চলে। এই হেমন্ত মৌসুমে মাননীয় স্পিকার আমাকে চলতে হয় মোটর সাইকেলে। আমাদের প্রত্যেকটা মানুষ মোটর সাইকেলে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে হয়। মাননীয় স্পিকার, আমার আসন থেকে আপনার আসন 30 সেকেন্ডের দূরত্ব। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার আসনের অবস্থা, তাই আমি বলবো মাননীয় এলজেডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমাকে দৃষ্টি দিবেন আমার এই অঞ্চলের উন্নয়নের জন্য। আমরা সবচেয়ে অবহেলিত অঞ্চল। আমি কথা দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই আসনে আপনি 2004 সালে গিয়েছিলেন, আপনার সাথে আমরা সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার এই অঞ্চলটা দেখেছেন, বর্ষাতে নৌকায় যেতে হয়, হেমন্তে মোটর সাইকেল, এর বিকল্প আর কোনো রাস্তা আমাদের নেই। আমাদের এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমাকে 2016 সালে আমাদের সুনামগঞ্জ এক আসনের মানুষ আমাকে হাওর বন্ধু বলেছে। মাননীয় স্পিকার, আমি হাওরের পরে জন্ম হয়েছে, আমি হাওরের পাওয়ার থেকে বেড়ে উঠেছি। আমি প্রতিটা আনাচে কানাচে ঘুরেছি এবং প্রত্যেকটা হাওরের দুর্যোগে দুঃসময়ে আমি হাওরের মানুষের পাশে ছিলাম। আমি অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক মানুষ নিয়ে হাওরকে রক্ষা করি। মাননীয় স্পিকার, তাই এই হাওর মানুষ আমাকে হাওর বন্ধু দিয়েছে। এখন মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। এখন যদি আমি এই মানুষের পাশে না দাঁড়াতে পারি, এই হাওরের উন্নয়ন না করতে পারি, এই রাস্তাঘাটের উন্নয়ন না করতে পারি, মাননীয় স্পিকার, তাহলে আমার হাওর বন্ধু নাম আর থাকবে না। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চল অত্যন্ত অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলে মাননীয় স্পিকার আমাদের শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে। আমাদের শিক্ষা ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই। আমাদের যা অনেকগুলি কমিউনিটি ক্লিনিক আছে, এটি অচল অবস্থায় পড়ে আছে। আমাদের এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আমার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের শিক্ষামন্ত্রীর। আমাদের এই অঞ্চল শিক্ষার দিকেও আমরা অনেক অবহেলিত। মেঘালয়ের পাদদেশে আমাদের এই নির্বাচনী আসনটি। মাননীয় স্পিকার, আমার এখানে শুল্ক স্টেশন আছে, 3টা শুল্ক স্টেশন আছে, যেখান থেকে বছরে আমি প্রতি বছর 300 কোটির উপরে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু আমাদের এই অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার পাশের বাড়ির। মাননীয় স্পিকার, আমার 4টে উপজেলা, আমাকে 2টা মিনিট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় সদস্য, আমার সম্পর্কে অর্থাৎ আমার আসন সম্পর্কে আপনি জানেন, আপনার আসন সম্পর্কে আমিও জানি। আপনি একটু প্রিভিলেজ, আপনি বলতে পারছেন মহান সংসদে, আমি পারছি না। তারপরেও 1 মিনিট বাড়িয়ে দিচ্ছি আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় রাষ্ট্রপতি, যিনি বলেছেন এই ফ্যাসিস্ট সরকারের মধ্যপ্রাচ্য কীর্তিকলাপের কথা আমাদের এই মাননীয় সংসদে বলেছেন। এই মহান সংসদে বলেছেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। তাই আমি যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় স্পিকার, আমার এখানে 3টি শুল্ক স্টেশন আছে। আমাদের এই শুল্ক স্টেশনের আশেপাশের রাস্তাগুলি যদি ঠিক করে দেওয়া হয়, আমাদের নদীকরণ যদি হয়, আমরা 1000 কোটি টাকা আমরা শুল্ক দেওয়ার সুযোগ করে দিতে পারবো এই গভর্নমেন্টকে। মাননীয় স্পিকার, আমাদের এই নদীটি খনন করার জন্য বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং আমার রাস্তাঘাটগুলি করে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব। আমাদের মধ্যনগর উপজেলা একটা নতুন উপজেলা হয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন জয়পুরহাট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ।
শুরুতে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জয়পুরহাট সদর এবং পাঁচবিবি আসনের ভোটার ভাই বোনদের প্রতি যারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি 71 থেকে 24 পর্যন্ত যারা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি নিজেও বলেছেন ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জিরো টলারেন্স। আমি মনে করি আজকের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে হবে মাননীয় স্পিকার। কারণ হলো আমাদের দেশে দুর্নীতি কারা করে এদেরকে সত্যিকার চিহ্নিত না করলে বক্তৃতা করে কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, প্রত্যেকারে আজকে বাংলাদেশে যারা দখলদারিত্ব করছে, যারা অবৈধ চাঁদাবাজি করছে, এটা বন্ধ করতে না পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আদৌ কোনোদিন সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমাদের আমিরে জামাত বক্তৃতায় বলেছিলেন আমার একজন সমর্থক যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তার বিচার করব। আমিও এলাকায় বলেছি আমার একজন সমর্থক দুর্নীতি চাঁদাবাজে জড়িত হয় পুলিশকে ধরতে হবে না, আমরা নিজেরা ধরে তাকে পুলিশের হাতে তুলে দিব। তাহলে এখন মাননীয় স্পিকার চিন্তা করতে হবে দুর্নীতির সাথে কারা জড়িত, অবৈধভাবে দখলদারিত্ব কাদের, অবৈধভাবে ভূমি দখল, অবৈধ টেম্পো স্ট্যান্ড দখল, ট্রাক জ্যাম দখল, এইভাবে তারা দখলদারিত্বের সাথে আছে, তারা ক্ষমতার ভয় দেখিয়েই করছে। এই জন্য যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই তাহলে আমাদেরকে এই দখলদারিত্বের জায়গা থেকে আমাদেরকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যদি পারি, অবৈধ চাঁদা যদি বন্ধ করতে পারি, আমার একজন সাধারণ রিকশাওয়ালা যখন তাকে অবৈধভাবে চাঁদা দিতে হয়, যে সারাদিন পরিশ্রম করে তার রক্ত পানি করে টাকা দিয়ে যার সংসার চলে না, তাকে আবার চাঁদা দিয়ে আসতে হয়, এই চাঁদাবাজকে রুখতে না পারলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যা তুলে ধরেই আমি কথা শেষ করব, যদি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমাদের এলজিআরডি মূর্তি যথার্থ কথা বলেছেন, উত্তরবঙ্গ হচ্ছে একটা অবহেলিত এলাকা। আমার জয়পুরহাট এক আসন তার চেয়ে সবচেয়ে বেশি অবহেলিত এলাকা। আমাদের গ্রাম বাংলার যে অবকাঠামো দেখি তাহলে রাস্তাঘাট এত কাঁচা, এবং যখন আমাদের কৃষক, আমি কৃষি প্রধান দেশের, আমি একজন কৃষক, যখন আমার কৃষক তার ফসল উৎপাদন করে তার ফসলকে পরিবহন করার জন্য একটা ভ্যানও ব্যবহার করতে পারে না, মাথায় তুলে নিয়ে যেতে হয়। এই জন্য গ্রাম বাংলা রাস্তাগুলিকে পাকাকরণের জন্য আমি মাননীয় মন্ত্রীর প্রতি আবেদন জানাবো। মাননীয় স্পিকার, এরপরে আমার কথা হলো স্বাস্থ্য। আমার জয়পুরহাট জেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আমি নিজে পরিদর্শন করে গিয়ে দেখি মেঝেতে বারান্দায় শুয়ে আছে 700 রোগী। এই জন্য বিশেষ করে জয়পুরহাট পাশের থানাগুলির রোগীও এখানে আসে। এজন্য 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং একটা মেডিকেল করার জন্য মেডিকেল কলেজ হোক, এই প্রস্তাবনা পেশ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে শিক্ষার ক্ষেত্রেও আমরা জয়পুরহাট অনেক পিছনে আছি। মাননীয় স্পিকার, আমি নিজে অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, আমি এবারের একটা তালিকা দেখলাম বিগত সরকারের সময়ে যেই প্রতিষ্ঠানগুলি বারবার বিল্ডিং পেয়েছে সেগুলিতে আবার ভবন নির্মাণ করা হচ্ছে, অথচ প্রতিষ্ঠান গড়ার শুরু থেকে আজ পর্যন্ত একটা বিল্ডিংও পায়নি। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে। গত কয়েকদিন আগে আমার এলাকার একটা প্রতিষ্ঠানে কারেন্ট শর্ট লেগে মানে বিল্ডিংটা পুড়ে গেছে। তারা আবেদন করেছে আমাকে অন্তত প্রতিষ্ঠানে ছাত্রদের পড়ানোর মতো সুযোগ করে দেন। মাননীয় স্পিকার, এরকম অনেক প্রতিষ্ঠানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যদি গড়ে দিতে পারি তাহলে ছাত্রদের সুবিধা হবে। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই জুলাই সনদের উপরে। মাননীয় স্পিকার, আমরা যেই সনদের ভিত্তিতে, যেই প্রেসিডেন্টের যে আইনের ভিত্তিতে নির্বাচন করে শপথ গ্রহণ করেছি, একই আইনে আমরা সংস্কার পরিষদের শপথ নেওয়া আমরা বাধ্য। যদি এইটা না করি তাহলে আমরা প্রেসিডেন্টের একটা আইনকে মানলাম না। মাননীয় স্পিকার, আমি মনে করি, আমার কথাই কেউ মনে করবেন না, 91 সালে জামাত ইসলামী সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল।
জামাত ইসলামী কেয়ারটেকার গঠনের প্রস্তাব করেছিল, নাকচ করার কারণে জনগণকে রাস্তায় নেমে কেয়ারটেকার সরকারকে বাস্তবায়ন করা বাধ্য করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করে দিতে চাই, এদেশের জনগণ 17 বছরের নির্যাতনের শিকার। আর যেন জনগণকে রাস্তায় নামে কোনো দাবি আদায় করতে না হয়। মাননীয় স্পিকার, সময় থাকতেই আপনাদের হুঁশ হোক, জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। জনগণ রাস্তায় নামলে এদেশের জনগণ জীবন দিতে পারে, কোনদিন তারা পিছনে হাঁটেনি। আগামী দিনেও এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণকে রাস্তায় যেন নামতে হয়। মাননীয় স্পিকার, এই অনুরোধ করেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন জামালপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবলু। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নামটা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। আমি দুঃখিত, এখানে লেখা আছে বাবলু, আমি দুঃখিত বাবুল, আমরা কারেকশন করে নিচ্ছি। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে এই সুন্দর ভবনে, মহান সংসদের এই অধিবেশন কক্ষে আপনাদের সকলের সাথে আমাকে দাঁড়াবার, আমাকে বসবার, আমাকে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সম্মানিত সংসদ নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে জামালপুর 3 আসনে মেলান্দ মাদারগঞ্জ থেকে নির্বাচন করে মেলান্দ মাদারগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলবার সুযোগ করে দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। আমি এই আমরা মার্চ মাসে দাঁড়িয়ে আছি। মাত্র 4 দিন আগে আমরা মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস আমরা গোটা জাতি আমরা উদযাপন করেছি। আমি আমার বক্তব্যের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, জেট ফোর্সের সর্বাধিনায়ক, একজন বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের প্রিয় নেত্রী, কেবল বিএনপির প্রিয় নেত্রী না, বাংলাদেশের প্রিয় নেত্রী, আমাদের জনগণের প্রিয় নেত্রী, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, যিনি আমৃত্যু আপোষ করেন নাই, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের। অনেকেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে চান না, অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস আমলে আনতে চান না, অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করতে চান, অনেকেই মুক্তিযুদ্ধের শহীদদের আড়াল করতে চান, কিন্তু মহান মুক্তিযুদ্ধের শহীদদের আড়াল করবার কোনো সুযোগ এই স্বাধীন বাংলাদেশে আছে বলে আমি মনে করি না।
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করবার, আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসকে আড়াল করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। 71-এর 25শে মার্চের সেই হানাদার বাহিনীর আক্রমণ, সেই নৃশংস হত্যাযজ্ঞকে আড়াল করবার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং হানাদার বাহিনীর সহযোগী হিসাবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর বিরুদ্ধে আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাসকে তো আড়াল করবার কোনো সুযোগ নাই। আমাদের 30 লক্ষ শহীদকে আড়াল করবার সুযোগ নাই। 2 লক্ষ মামনের ইজ্জত সম্ভ্রমকে আড়াল করবার কোনো সুযোগ নাই। আমরা গত 55 বছরে আমরা গণতন্ত্রের জন্যে, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা লাগাতার লড়াই সংগ্রাম করেছি। 1982-র পরে আমরা 9 বছর ধরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে বাংলাদেশের ছাত্র সমাজ এবং জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম এবং 1990-এ একটি ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের পথকে আমরা সুগম করেছিলাম। আমরা অনেকেই 1971-কে আড়াল করতে চাই, আবার অনেকেই 1990-কেও আমরা খাটো করতে চাই। 1971-কে আড়াল করা যাবে না, 1990-কেও আড়াল করা যাবে না। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই সংসদে বসে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ধারার রাজনীতি উনি পুনঃপ্রবর্তন করেছিলেন। সেই ইতিহাস আমাদের সবার জানা আছে। আমরা যেন ইতিহাস ভুলে না যাই, ইতিহাসকে যেন আমরা আড়াল করবার চেষ্টা না করি। 2024-এর জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে, আমরা সবাই জানি। অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে, আমরা জানি। অনেকেই অন্ধত্ব বরণ করেছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই ইতিহাসও ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কখনই ভুলে যাব না। যেমন ভুলে যাব না 71, যেমন ভুলে যাব না 90, ঠিক সেইভাবে আমরা 2024-এর জুলাই আগস্টকেও আমরা ভুলে যাব না। মাননীয় স্পিকার, গত 55 বছরে এই বাংলাদেশে আমরা গণতন্ত্রকে স্থায়ী কাঠামোর উপর দাঁড় করাতে পারি নাই। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী করা গত 55 বছরে আমরা পারি নাই। জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই যে পার্লামেন্ট আমরা বসে আছি, এই পার্লামেন্টে আমরা সবাই মিলে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের আগে 17 বছর ধরে স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার কায়েমের জন্য আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছি, একসাথে জীবন দিয়েছি এবং একসাথে গত 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব, অবাধ, নিরপেক্ষ, ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে আমরা সবাই মাননীয় সদস্য, আপনার বক্তব্য সম্পন্ন করেন। 2 মিনিট বাড়িয়ে দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে আমরা যারা বসে আছি, এই পাশে আর ওই পাশে আমরা যারা বসে আছি, সকলের কাছে একজন প্রাক্তন ছাত্র রাজনীতির কর্মী হিসাবে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থানের একজন সংগঠক হিসাবে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান। সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই সংসদের দিকে, সারা বাংলাদেশ খেয়াল রাখছে এই সংসদের কার্যক্রমের দিকে।
আসুন আমরা সবাই মিলে বাক বিতণ্ডায় না জড়িয়ে আমরা সবাই মিলে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা চায়, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে, সেই চাওয়াকে সম্মান দিয়ে, সেই প্রত্যাশাকে সম্মান দিয়ে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য আমরা যা যা করা দরকার আমরা সবাই মিলে জোর জবরদস্তি করে না, ঝগড়াঝাটি করে না, বাক বিতণ্ডা করে না, আমরা সবাই মিলে সহনশীলতার মধ্য দিয়ে আলাপ আলোচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমরা এই বাংলাদেশে আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা এই বাংলাদেশে আমরা কায়েম করবার জন্য সচেষ্ট থাকি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি বলতে চাই, আমার এলাকায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সেই বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো অবকাঠামো নাই, একাডেমিক ভবন নাই, প্রশাসনিক ভবন নাই, ছাত্রাবাস নাই। আশা করি তা এই মাননীয় শিক্ষামন্ত্রী দেখবেন। মাননীয় স্থানীয় সরকার এলজিআরডি মন্ত্রী বসে আছে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 17 চৈত্র 1432 31 মার্চ 2026 মঙ্গলবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক, তাই অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। থামুন, এই তথ্যগুলো আপনার জানা দরকার। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে। চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের মজুদ আছে পর্যাপ্ত। চলতি মাসে ডিজেল ও অকটেনের দৈনিক সরবরাহ গত বছরের চেয়ে বেশি। তাই গুজবে কান দেবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক পরিমাণ জ্বালানি ক্রয় করুন। প্যানিক বাইং থেকে বিরত থাকুন। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এগুলো মজুত করে রাখলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ জ্বালানি মজুত করবেন না। আসুন জ্বালানি পণ্য ব্যবহারে সচেতন হই। সকলে দায়িত্বশীল ও দেশপ্রেমিক বাংলাদেশী হই। সাশ্রয়ী জ্বালানি, শক্তিশালী বাংলাদেশ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকা দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়াটা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে বিদ্যুতের অপচয় রোধ করে
জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুদকে না বলুন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আতঙ্ক নয়, সচেতন হই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার। কৃষকের পাশে আছে বর্তমান সরকার। চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না।